আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন। এদিকে মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় আটক জাসদ সভাপতি হাসানুল হক ইনুর শুনানি শেষ হয়েছে, রায় ঘোষণা যে কোনো দিন। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে আয়োজিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে বিশেষ অভিযান চালায় যৌথ বাহিনী। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাতের আধারে বর্বরতা চালানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় অনেক হতাহত হলেও তা অস্বীকার করেন তৎকালীন সরকার প্রধান। এমনকি নারকীয় এ ঘটনা আড়াল করতে ব্যবহার করা হয় কিছু গণমাধ্যমকে। হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নেয়ার অভিযোগে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আটক হয় সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও শাকিল আহমেদ। এছাড়াও মিথ্যা বক্তব্য দেওয়ার দায়ে আটক দেখানো হয় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনিকে। তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের ঘটনায় পরিকল্পনা ও প্রকৃত ঘটনা আড়ালের দায়ে শাকিল আহমেদ বাদে বাকি ৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে। কোনো নির্দোষ মানুষ যাতে আমাদের বিচারের মধ্যে না আসে, আবার কোনো অপরাধী যাতে ছাড় পেয়ে না যায়। যার কথা আপনি বলেছেন, প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে আমরা সাক্ষ্য প্রমাণ পাচ্ছি, এবং তার যে সমীকরণ নামের যে ফুটেজ, সেই ফুটেজের মধ্যে উনি এমন ভাষা, এমন তথ্য এমনভাবে বিকৃত করেছেন, তিনি তো সেখানে বলছিলেন যে একজন মানুষের হতাহতের ঘটনা ঘটেনি, নিহত হয় না, আহত হয়নি। এদিকে জুলাই আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে সহযোগিতা এবং কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে আটক হাসানুল হক ইনুর মামলার শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণার অপেক্ষায় রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ইনুস সাহেব একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি দেশপ্রেমী মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। সাধারণ মানুষকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদের উপরে নিপীড়ন চালানোর জন্য নানান কৌশল বা নানান পরিকল্পনা এর সাথে তিনি জড়িত ছিলেন। আগামী ৭ই জুন শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন। এ ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করতে পেরেছেন তারা। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি জানান, এসএসসি পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, এইচএসসি পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেন, সেশন জট কমিয়ে আনার লক্ষ্যে এবছর ডিসেম্বরের মধ্যেই ২০২৭ সালের সব পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হলেও সংশ্লিষ্টদের আপত্তি থাকায় নতুন সিদ্ধান্ত। প্রশ্ন ফাঁস রোধে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নজরদারির কথাও জানান শিক্ষামন্ত্রী। এসএসসি শুরু করব জানুয়ারি ৭ তারিখ ২০২৭, শেষ হবে ৬ ফেব্রুয়ারি। আর এইচএসসি আমরা শুরু করব ৬ জুন এবং শেষ করব ১৩ জুলাই। আমরা চেষ্টা করছি সেশন জটকে কমিয়ে আনা, সিলেবাস কভার করা এবং সঠিকভাবে তাদের শিখন হওয়ার পরে পরীক্ষা নেওয়া, এই বিষয়গুলিকে আমরা গুরুত্ব দিয়েছি। ৮ কোটি টাকার হাট ১৪ কোটি টাকা হাঁকিয়ে আলোচনায় উত্তরার দিয়াবাড়ির বউবাজার হাট। একটি হাটে অস্বাভাবিক দর উঠলেও উত্তরের ১২টি হাটের ৪টিতে রহস্যজনক কারণে পাওয়া যায়নি কোনো দরদাতা। হাট নিয়ে তুঘলকি কাণ্ডের আভাস পাওয়া গেলেও হাটের ইজারা কেন্দ্র করে যাতে বিশৃঙ্খলা না হয় সে ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আইনশৃঙ্খলা বাহিনীও বলছে, বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীতে বসছে ২৫টি অস্থায়ী কোরবানির পশুর হাট, যার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১২টি আর উত্তর সিটি কর্পোরেশনে ১৩টি। চলছে এসব হাটের ইজারা প্রক্রিয়া। উত্তর সিটির হাট নিয়ে চলছে তুগলকি কাণ্ড। ১৩টি হাটের মধ্যে কোনো দরদাতা পাওয়া যায়নি ৪টিতে। একটি হাটে মেলেনি কাঙ্ক্ষিত দর, তবে এক হাটে সর্বোচ্চ ১৪ কোটি টাকার দর প্রস্তাব নিয়ে জন্ম দিয়েছে আলোচনার।
ইজারা প্রক্রিয়া শুরুর আগেই হাটকেন্দ্রিক প্রভাব বিস্তার ও আধিপত্যের অভিযোগ উঠেছে। প্রথম দফার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে হাটের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এতে নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। তবে এসব ঘটনাকে বিচ্ছিন্ন বলে দাবি পুলিশের। ডিএমপির মুখপাত্র বলছেন, কোরবানির হাটকে কেন্দ্র করে আর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গোয়েন্দা নজরদারির পাশাপাশি মাঠ পর্যায়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বিষয়ে তৎপর আছে, পাশাপাশি আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। এখন পর্যন্ত এরকম বড় ধরনের কোনো ঝুঁকি বা আশঙ্কার কথা আমরা এখন আমাদের নজরে আসেনি। ইতিমধ্যে একটি দুর্ঘটনা ঘটে গেছে, তো সেটা নিয়ে আমরা কাজ করছি এবং সেজন্য আমাদের গোয়েন্দা নজরদারি আমরা বাড়িয়ে দিয়েছি। আর উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে, হাট ইজারার ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিশেষ মহলের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। রাজনৈতিক কোনো বিবেচনায় কাউকে কোনো কোরবানির গরু হাট দেওয়া হয় না। সর্বোচ্চ দরদাতা যিনি হন, নিয়ম অনুযায়ী আমার সেইভাবে তাদেরকে কোরবানির হাট বোর্ড মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত নিয়েই তাদেরকে দেওয়া হয়। আর এখানে বিবেচনার কোনো সুযোগ নেই। হাটে যাতে নির্বিঘ্নে কোরবানির পশু বেচাকেনা করতে পারে সেদিকেও নজর রাখার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। যে গরু হাটগুলো ইজারা নিয়ে তিনি দরদাতা হিসাবে ওখানে পরিচালনা সে সবাইকে নিয়েই করে। এখানে বিভিন্ন রাজনৈতিক দল থাকতেই পারে, সেটা সবাইকে সমন্বয় করেই তারা করবে। এটা অতীতও করেছে, ভবিষ্যতে তাই করবে, যাতে বিশৃঙ্খলা না হয় সেই ব্যাপারে তো আমাদের একটা নির্দেশনা থাকেই। কোরবানির হাট ঘিরে দখল, প্রভাব আর সংঘাতের পুরনো চিত্র আর যাতে না ফেরে সেই প্রত্যাশা নগরবাসীর। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে বাজারে জাল টাকা ছড়িয়ে দেওয়ার চক্র। রাজধানীতে জাল টাকা তৈরি ও সরবরাহের অভিযোগে পৃথক দুটি ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একটি ঘটনায় প্রথমে জাল টাকা বহনকারী নটরডেম কলেজের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করে র্যাব 3। পরে মূল কারিগরকেও আইনের আওতায় নেয় সংস্থাটি। অন্য ঘটনায় 34 লাখ জাল টাকা সহ 3 জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আলমগীর শেখকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন এআর বাদল। ঈদকে সামনে রেখে বাজারে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির। চেকপোস্ট বসিয়ে জাল টাকা সহ নটরডেম কলেজের BBA প্রথম বর্ষের শিক্ষার্থী নিশাদ হোসেনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির মূল কারিগর কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও বেশ কিছু জাল নোট উদ্ধার করে র্যাব। দোকানদার ও জাল টাকা তৈরির কারিগর কামরুল ইসলাম জানান, নটরডেম কলেজের শিক্ষার্থী নিশাদ হোসেনের যোগ সাজশে দ্বিতীয়বারের মতো জাল নোট তৈরি করে তারা। মহল্লা পরিস্থিতি দেখে আমি বলছে গার্লফ্রেন্ড নিয়ে দিবে নাকি, এই জন্য আমি সাবাইয়া দিছি। ঈদ উপলক্ষে জাল নোট তৈরি করছিল বলে জানাই শিক্ষার্থী নিশাদ। সামনে ঈদ তো, তাই চিন্তা করছি যে সবাই তো বকশিস চায়, চিন্তা করছি যে বকশিস দিব। র্যাব কর্মকর্তা জানান, চক্রটির জাল টাকা বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। আমাদের কাছে তথ্য ছিল যে এই এলাকায় জাল টাকা বেচা বিক্রি হচ্ছে, তো আমরা সেই গোপন সংবাদের ভিত্তিতে একটি চেকপোস্ট তৈরি করি এবং চেকপোস্টে একজন কেরিয়ার সহ একজনকে আমরা দেখতে পাই তারা জাল টাকা বহন করছিল। পরে সেই কেরিয়ারের কাছ থেকে আমরা জানতে পারলাম যে তিনি এই দোকানটি থেকে জাল টাকাটা ছাপিয়েছে। আরেক ঘটনায় বিপুল পরিমাণ জাল টাকা সহ 3 জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ দুলাল মৃধা ও মামুনকে। তাদের কাছ থেকে জাল টাকা সহ নানা সরঞ্জাম জব্দ করা হয়। ডিবি জানাই, চক্রটি ঈদ উপলক্ষে সক্রিয় হয়। কুরবানির হাটকে কেন্দ্র করে এই জাল টাকার একটা চক্র থাকে, যারা সবসময় সক্রিয় থাকে। তাদের নিকট থেকে 34 লক্ষ জাল টাকা উদ্ধার করা হয়, যেটা একবারে রেডি ফর সেল। আরও কিছু টাকা আছে যেগুলো এক পাশে শুধু ছাপাইছে। তাছাড়া জাল টাকা তৈরির অন্যান্য সরঞ্জাম দিয়ে 3টে প্রিন্টার উদ্ধার করা হয়েছে। জাল টাকা ও যে কোনো অপরাধের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ডিবি প্রধান। কুরবানির হাটে যে কিনা বেচাগুলো হবে তারা যেন টাকাগুলো একটু দেখে নেয়। এআর বাদল, RTV, ঢাকা। নগদ এবং বিকাশে। এদিকে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন চক্রের 6 জন চীনা নাগরিক সহ মোট 9 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।
দুপুরে রাজধানী মিন্টো রোডে মিডিয়া সেন্টারে এই তথ্য জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। তিনি বলেন, রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। মানুষকে স্বল্প সময় দ্বিগুণ তিনগুণ লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলত চক্রটি। শতাধিক সিম ব্যবহার করে অর্থ লুটের পাশাপাশি টাকা পাচারের সাথেও জড়িত এই সিন্ডিকেট। তাদের নিকট থেকে আপনার এই অনলাইন জুয়া কার্যক্রম পরিচালনার জন্য অনেক সরঞ্জাম উদ্ধার করা হয়। সেই সরঞ্জামের ভিতরে হচ্ছে 3টি হচ্ছে 64 পোর্টের মডেম, একটি হচ্ছে 8 পোর্টের মডেম, একটি 256 পোর্টের মডেম, বিভিন্ন অপারেটর প্রায় 280টি সিম কার্ড, যে সিম কার্ড ব্যবহার করে জুয়ার সাইটগুলো পরিচালনা করে। ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষকে স্বল্প সময়ে দ্বিগুণ তিগুণ লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলা হয়। কারওয়ান বাজারের বিএনপি নেতা মুসাব্বির হত্যাকাণ্ডের সাথে প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলামের। তাকে গ্রেপ্তারের পর বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশের অতিরিক্ত কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম। বলেন, তদন্তের স্বার্থে রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে গ্রেপ্তারের সময় এক বিদেশি পিস্তল, 3 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ইয়াবা ও প্রায় ৭১,০০০ নগদ অর্থ জব্দ করা হয়। পুলিশ কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন যাবৎ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছিল। অস্ত্র ও মাদক মামলায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে চলতি মাসে রাজধানীতে বিশেষ অভিযানে তালিকাভুক্ত ১৭৮ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। টিভি গেট এলাকায় একটি ভবনে অভিযান পরিচালনা করে চিহ্নিত সন্ত্রাসী জাহিদুল ইসলামকে গ্রেফতার করে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু আছে। প্রাথমিকভাবে তার সংশ্লিষ্টতা রয়েছে, তবে এইটা সংক্রান্তে আরও বিস্তর তদন্তের বিষয় আছে। তাকে আমরা রিমান্ডে এনে আরও গভীরভাবে জিজ্ঞাসাবাদ করব, তাহলে তো প্রকৃত সত্যটা আমরা জানতে পারবো। কমছেই না হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 7 শিশুর। এর মধ্যে নিশ্চিত হামে 1 জন ও উপসর্গ নিয়ে 6 জনের মৃত্যু হয়। 15 মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে 439 জন শিশু প্রাণ হারিয়েছে, আর নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে 70 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কোনো প্রতিবন্ধিতা যেন শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে প্রতিবন্ধকতা তৈরি না করে, সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। দুপুরে রাজধানীর করাইল বস্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম শিশু স্বর্গের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণপরিবহনে প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে ভ্রমণের সুযোগ করে দেওয়া হবে বলেও জানান জুবাইদা রহমান। বাসে, ট্রেনে, লঞ্চে বিনা ভাড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াতের বিধান করা হবে। নিশ্চিত করতে হবে সবখানে তাদের সহজ প্রবেশাধিকার এবং মর্যাদা। কোনো প্রতিবন্ধিতা যেন শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা না হয়। এবার লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর গুলিতে খাদেমুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ভোরে উপজেলার আমছোল সীমান্তে 906 নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, খাদেমুল সহ কয়েকজন সীমান্তের কাঁটাতারের কাছে গেলে 78 BSF ব্যাটালিয়নের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মুখ ও বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন খাদেমুল। সঙ্গীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। নতুন করে সরকার ভোট সরকার মোদী সরকার আসে পরে উত্তেজনা বাড়িয়ে দিছে। প্রায় কিন্তু আসি হুমকি দেয়, বাংলাদেশের লোককে বলে মোদী সরকার পাশা হটা আমরা তো বুঝি হিন্দি মিন্দি কয়। এরা যে ভারতের বাংলাদেশের লোককে কিছুই মনে করে না, পাখির মতো এরা গুলি করে। দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভের পরিমাণ 35.33 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যালেন্স অফ পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল হিসেবে মানদণ্ড অনুযায়ী দেশের বর্তমান রিজার্ভ
30.67 বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসেবে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 3,533 কোটি 7,20,000 ডলার। 4 মাস আগে গত 8 জানুয়ারি IMF এর হিসেব অনুযায়ী রিজার্ভ ছিল 2,784 কোটি 53,80,000 ডলার ও কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসেবে ছিল 3,243 কোটি 95,10,000 ডলার। উৎসবমুখর পরিবেশে শেষ দিনের মতো চলছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 10টা থেকে শুরু হওয়া এই ভোট চলেছে বিকেল 5টা পর্যন্ত। তবে বৈরী আবহাওয়ার কারণে ভোটে বিঘ্নিত হলে বাড়ানো হতে পারে সময়। ভোটদান শেষে রাতেই ফলাফল প্রকাশের প্রত্যাশা করছেন প্রার্থীরা। 2 দিন ব্যাপী এই নির্বাচনে 14টি পদের বিপরীতে লড়ছেন 40 জন প্রার্থী। বিএনপি সহ 3টি প্যানেলে অনুষ্ঠিত এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের। এদিকে এবারের নির্বাচনে ভোটের উপস্থিতিও রয়েছে তুলনামূলক কম। 11,097 ভোটারের মধ্যে প্রথম দিনে ভোট পড়েছে মাত্র 1,771টি। যদিও আজ ভোটার উপস্থিতি বাড়ার আশা করছে নির্বাচন কমিশন। নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি, কারণ তারা সম্মানের সহিত ভোট দিতে পারতেছে। গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর গুলশান এভিনিউতে ঢাকা ব্যাংক পিএলসির নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকটির 118তম এই শাখার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হেনা সুবাস্তু স্পেস স্কাইলাইন অ্যাভিনিউতে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ATM হায়াতুজ্জামান খান ও চেয়ারম্যান আব্দুল হাই সরকার। এ সময় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ সহ পরিচালনা পর্ষদের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। নতুন শাখাটি গ্রাহকদের আধুনিক ও ব্যক্তিকেন্দ্রিক ব্যাংকিং সেবা নিশ্চিত করবে বলে জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও বক্তব্য দেন। আমরা আশা করি distinguished chief guest Mr. ATM Hayatuজ্জামান every single day you deserve. উৎসবমুখর পরিবেশে শেষ দিনের মতো চলছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের ভোট গ্রহণ। দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, ভোটের ফলাফল কখন নাগাদ জানানো যাবে এবং সেখানকার আপডেট আমাদের জানাবেন। সাদিয়া, আপনি যেমনটা বলছেন, আসলে উৎসবমুখর পরিবেশের মধ্যে আজকে সারাদিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং আমরা সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আজকের যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং গতকালকেও কিন্তু একইভাবে এই ভোট গ্রহণ চলে। আপনি জানেন যে এই বার অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের একটি রেওয়াজ রয়েছে, প্রতি বছরই এই ভোটটি অনুষ্ঠিত হয়। তবে গত 2 বছর বিরতি দিয়ে কিন্তু এবার নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে এবং আমরা এখানে নির্বাচন কমিশনের যিনি দায়িত্ব রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি, তিনি আমাদেরকে কিছুক্ষণ আগে সাংবাদিকদের ব্রিফ করেছেন এবং তিনি বলেছেন যে আসলে 7টা নাগাদ থেকে তাদের গণনা শুরু হয়েছে। প্রথমে যারা ভোট দিয়েছেন সেগুলো বাছাই করা হচ্ছে এবং সেই বাছাই করার পর থেকে কিন্তু তারা ডিজিটাল পদ্ধতিতে, অর্থাৎ ডিজিটালের পদ্ধতির মধ্য দিয়ে কিন্তু এই ভোট গণনা শেষ হবে এমনটা আমাদেরকে জানিয়েছেন। তবে এটি শেষ হতে প্রায় 12টা নাগাদ পর্যন্ত লাগতে পারে, তারা এমনটা জানিয়েছেন। তবে যেটি বলতে চাই আপনাকে যে তারা আমাদেরকে জানিয়েছেন এবার সুষ্ঠু এবং খুব স্বচ্ছ এবং পরিবেশের মধ্যে দিয়ে এবার ভোট অনুষ্ঠিত হয়েছে এবং প্রার্থীরা যারা ভোট দিতেছেন তারা কিন্তু কোনো বাধা ছাড়াই ভোটটা সম্পন্ন করতে পেরেছেন, তারা এমনটা দাবি করেছেন। আমরা একটা বিষয় জানতে চেয়েছি যে এবারের ভোট কাস্টিংয়ের যে বিষয়টি আপনাকে জানিয়ে চাই যে 11,097টি ভোটার কিন্তু এবার ভোটার ছিল এবং তার মধ্যে মাত্র 4,048টি ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ বলতে গেলে প্রায় 38% ভোট পড়েছে এবং বাকি ভোটগুলো পড়েনি। এই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম তাদের কাছে। তারা বলেছেন যে আসলে গতকাল যে বৃষ্টি হয়েছে এবং বিভিন্ন বৃষ্টির কারণে অনেকে হয়তো ভোটাররা আসতে পারেনি, তারা আমাদেরকে এমনটাই দাবি করেছেন। তবে আরেকটা বিষয় জানতে চেয়েছিলাম আমরা, সেটি হচ্ছে যে একটা দলের পক্ষ থেকে যে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা সবসময় এরকম করতে পারে, তবে এবার সুন্দর সুষ্ঠু পরিবেশের মধ্যে ভোট অনুষ্ঠিত হয়েছে এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো সাদিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ বিপুল।
আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। গত এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ওয়ানডেতে 8 উইকেট নিয়ে হইচই ফেলে দেন তিনি। তার সেই পারফরমেন্সেই তাকে ম্যাচ সেরার খেতাব এনে দিয়েছে। এর আগে গত বছরের এপ্রিলে এই পুরস্কার জিতেছিলেন মেহেদী মিরাজ। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফর্ম করা নাহিদ আছেন বেশ ফুরফুরে মেজাজে। দেশের জার্সিতে সাদা ও লাল বলের ক্রিকেটে দারুণ পারফর্ম করছেন তিনি। সেই সঙ্গে সদ্য সমাপ্ত পিএসএলেও আগুন ছড়িয়েছেন এই পেসার। বসনিয়ার পর এবার ফিফা বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। 26 সদস্যের দলে অধিনায়ক করা হয়েছে নিউজিল্যান্ড ফুটবলের সবচেয়ে অভিজ্ঞ ক্যাম্পেইনার ও নটিংহ্যাম ফরেস্ট ফরওয়ার্ড ক্রিস উডকে। এদিকে নিউজিল্যান্ডের বিশ্বকাপের দল ঘোষণার দিনে আসরে অংশ নিতে যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে নিজ দেশে শেষ মুহূর্তের সব আনুষ্ঠানিকতা শেষ করেছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। তাসমান সাগর পারের দেশ নিউজিল্যান্ডের বৈচিত্র্যময় প্রকৃতি আর অসাধারণ শান্ত জীবনধারার প্রতিফলন ঘটল তাদের দল ঘোষণায়। প্রতিটি খেলোয়াড়ের নিজ নিজ এলাকাকে ফুটিয়ে তোলা হয়েছে এই ভিডিওতে। 26 সদস্যের দলে অবশ্য খুব একটা বৈচিত্র্যের দেখা মেলেনি। 16 বছর পর বিশ্বকাপ কোয়ালিফাই করা অল হোয়াইটসদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ক্যাম্পেইনার ও নটিংহ্যাম ফরেস্ট ফরওয়ার্ড ক্রিস উড। এছাড়া 3 গোলরক্ষকের সঙ্গে আছেন 9 ডিফেন্ডার, 10 মিডফিল্ডার ও 4 ফরওয়ার্ড। জি গ্রুপে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ইরান, মিশর ও বেলজিয়াম। 15 জুন লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অল হোয়াইটসদের প্রতিপক্ষ ইরান। এদিকে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার সময় এখনো জানায়নি ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের কারণে এখনো তাদের অংশগ্রহণ নিয়ে আছে শঙ্কা। এরই মধ্যে তেহরানে ইরান জাতীয় ফুটবল দলকে এক রাজকীয় অভ্যর্থনা দিয়েছে দেশটির জনগণ। খেলার ফলাফল যাই হোক, দেশের পতাকা মান ও মর্যাদা সমুন্নত রাখার ক্ষেত্রে ফুটবলারদের সচেষ্ট ও সচেতন থাকার কথা বলেন দেশটির ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ। পুরো দলের সার্বিক নিরাপত্তা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধার বিষয়টি ফিফার উপর ছেড়ে দিয়েছে ইরান। জি গ্রুপে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে তাদের সবগুলো ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। ইরানের ভেন্যুগুলোতেও তাদের বরণ করে নিতে চলছে পুরোদমে প্রস্তুতি। মাহফুজুল ইসলাম, RTV। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহায়তায় শুক্রবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে JFA অনূর্ধ্ব 14 নারী ফুটবল প্রতিযোগিতা। বাফুফেতে সংবাদ সম্মেলন করে নারী বিভাগের প্রধান মাহফুজা আক্তার কিরণ জানান, প্রতিযোগিতায় অংশ নিচ্ছে 47টি জেলা টিম। জাপান ফুটবল ফেডারেশনের পাশাপাশি এবারের আয়োজনে ফিফাও অর্থায়ন করছে বলে জানান তিনি। প্রাথমিক রাউন্ডে 6টি আলাদা ভেন্যুতে হবে খেলা। প্রতিটি ভেন্যু থেকে সেরা 2টি টিম খেলবে চূড়ান্ত রাউন্ডে। প্রতিটি রাউন্ডে অংশ নেওয়ার জন্য 45,000 করে টাকা দেওয়া হবে দলগুলোকে। প্রাইমারি রাউন্ড 6টা ভেন্যুতে হবে, তবে 15 তারিখ থেকে 3টা ভেন্যু শুরু হবে। সেই 3টা ভেন্যু হচ্ছে রংপুর, রাজবাড়ী এবং ফেনী। এবং আগামী মাসের 10 তারিখ থেকে আরও 3টা ভেন্যু শুরু হবে, সেটা হচ্ছে রাজশাহী, টাঙ্গাইল, ঝিনাইদহ। প্রতিবারের মতো এবারও আমরা এখান থেকে বেশ কিছু ট্যালেন্ট বের করে আনবো এবং যারা আমাদের ফিউচার পাইপলাইনে আমাদের। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। Yeah.